সালটি ছিল 1991 সাল। শুনলে অবাক হবে, পাকিস্তান শ্রীলঙ্কার থেকেও ভারতের খারাপ পরিস্থিতি চলছিল। মানে বলতে গেলে মাত্র 20 দিনের খাদ্য এবং তেল ভারতের কাছে ছিল। এই পরিস্থিতি থেকে ভারতকে তুলে নিয়ে আসার দায়িত্বভার নিজের উপর নিয়েছিলেন ডক্টর মনমোহন সিং, যার চিত্র তোমরা দেখতে পাচ্ছ। ইনি ভারতের 13তম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তিনি আমাদের মধ্যে আর নেই। চলো এনার সম্বন্ধে আমরা জানবো। ইনি ভারতের জন্য যা যা করে গেছেন সেগুলো আমরা এক ঝলকে দেখে নেব। দেখো, ইনি যদি এনার কথা বলতে হয়, ইনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন 26শে সেপ্টেম্বর 1932 সালে। কিন্তু খুব দুঃখের সহিত বলতে হচ্ছে 26শে ডিসেম্বর 2024, মানে গত 2 থেকে 3 দিন আগে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। 92 বছর বয়সে মনমোহন সিং এর মৃত্যু হচ্ছে। পরবর্তীকালে দেশ যখন ভাগ হয়ে যায় তখন কিন্তু তারা আমাদের ভারতে চলে আসে এবং ভারতের পাঞ্জাবের একটি স্কুলে তিনি পড়াশুনো করেন। আর যদি বলতেই হয় তার পড়াশুনোর কথা, তার এত পড়াশুনোর প্রতি ধ্যান জ্ঞান ছিল যে তিনি ওই যে আমাদের হয় না কূপ ল্যাম্পের আলোতে পড়তো এবং সেইভাবে পড়তে পড়তে না চোখ দুটো একদম সাড়ে সত্তনাশ অবস্থা হয়ে গেছিল। বড় বড় চশমা দেখবে তার চোখে চলে এসেছিল। পরবর্তীকালে তিনি পড়াশোনায় যেহেতু এত ভালো ছিলেন, তিনি পিএইচডি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এবং কেমব্রিজেও তিনি পড়াশুনো করেছেন। মূলত অর্থনীতি সাবজেক্টটা নিয়ে তিনি কিন্তু পড়াশুনো করেছিলেন। পরবর্তীতে তিনি যখন জওহরলাল নেহেরুর সান্নিধ্যে আসেন তখন কিন্তু তিনি ঠিক করেন যে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে আসবেন, কাজ করবেন এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। যদি বলতে হয় তিনি কোন কোন পদে ভারতকে সেবা দিয়েছেন, তাহলে প্রথমেই আসছে তিনি প্রফেসর ছিলেন এবং তার প্রচুর বই বিভিন্ন দেশ বিদেশের সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের পড়ানো হয়। তিনি অর্থনীতির মূলত বই লিখেছিলেন। এছাড়া তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে আমরা আরবিআই বলি, 1976 থেকে 1980 অবধি এখানে তিনি কর্মরত অবস্থায় ছিলেন। তারপরে যেই আরবিআই এর সাথে কাজ করতে করতে অভিজ্ঞতা তার বেড়ে গেছে, তাকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ করা হয় 1991 সালে। যার কথা বলছিলাম, ভারতের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছিল। সেইখান থেকে ভারতকে তুলে নিয়ে এসে আজ এই জায়গায় ভারত, সেই যে ভারতের অর্থনীতির গতিবেগ শুরু হয়েছে এখনো অবধি থামেনি। ভারত এখন 3 নাম্বার পজিশনে আর্থিক দিক থেকে চলে আসার জায়গায় দাঁড়িয়ে আছে। বর্তমানে 5 নাম্বার পজিশনে আছে ভারত, কিন্তু এবার 3-এর ধাক্কায় চলে যাবে 2025 আস্তে আস্তে। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন 2004 থেকে 2009 অবধি ছিলেন। এই হচ্ছে তার বিভিন্ন কর্মজীবনের পথ। এবার আমরা চলে যাব তার কাজের ক্ষেত্রে। দেখো, কাজ এমন একটা জিনিস, তুমি যত বেশি কাজ করবে, এই যে আমরা দেখছি তিনি একের পর এক প্রফেসর ছিলেন, তারপরে রিজার্ভ ব্যাংকে কাজ করলেন, তারপরে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনি হননি। তার গুণের জন্য হয়েছেন, তার পড়াশুনোর জন্য হয়েছেন। তিনি এক জায়গায় বলেছেন, আমি আজকে যা তা শুধুমাত্র আমার পড়াশুনোর জন্য। তো তোমাদেরকেও বলবো, অপেক্ষা না করে পড়াশুনো করো। এই মহান ব্যক্তিদের কথা যেমন শুনছো, তার সাথে সাথে এদের থেকে শিক্ষা নাও যে এনারা কি করেছে। ঠিক আছে, এনারা যেরকম পড়াশুনোর প্রতি বেশি ফোকাস করেছে, দেশের জন্য কাজ করেছে, তোমাদেরকেও বলবো দেশের জন্য কাজ করতে এবং সঠিক কাজ করতে। দেখো, রেলের গ্রুপ ডির ভ্যাকান্সি আসছে, এসএসসির প্রচুর বিজ্ঞপ্তি আসছে। যারা এই সমস্ত নতুন ব্যাচগুলোতে ভর্তি হতে চাইছো, তোমাদের রিকোয়েস্টই আমরা কিন্তু 6 তারিখ থেকে, জানুয়ারি মাসের 6 তারিখ থেকে নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, লাইভ ব্যাচ। নতুনভাবে গ্রুপ ডির ব্যাচ আছে, কম্বো ব্যাচ আছে। তোমরা যে কোর্সে যুক্ত হতে চাও যুক্ত হয়ে নিও। প্রচুর অফার চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করো, কল করে জানতে পারো। এবং প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আমাদের থেকে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, মানে ইওর স্টাডি থেকে চাকরি পাচ্ছে, তাদের গল্প চ্যানেলে যাচ্ছে। আশা করছি প্রত্যেকে দেখছো, বুঝছো এবং মোটিভেট হয়ে তোমরাও 2025-এ চাকরি নেবে, তার একটা পণ করে নাও। চলো এবার আমরা চলে যাব তার কাজের ক্ষেত্রে। এই যে বললাম 1991 সাল, দেশের আর্থিক উন্নতিতে তিনি একটা নবরূপায়ণ করেছিলেন। কি করেছিলেন? এই যে দেশের এত খারাপ পরিস্থিতি ছিল, মাত্র 20 দিনের খাদ্য আর তেল ছিল, তো সেই জায়গায় তিনি কি করলো, পুরো মোড় ঘুরাতে শুরু করছেন। কি করলেন তিনি? তিনি আমাদের ভারতে লাইসেন্স দিলেন। কিসের লাইসেন্স? লাইসেন্স রাজের সমাপ্তি ঘটাচ্ছেন। লাইসেন্স রাজ মানে কি? ভারতে যারা ব্যবসা করত,
এর সাথে সাথে ভারতীয় যারা ব্যবসা করবে তাদেরকে না লাইসেন্স বারবার নিতে হতো। এই লাইসেন্সের না প্রচুর ঝঞ্ঝাট ছিল, সেই লাইসেন্স রাজ সমাপ্ত করে দিল, সবাই ব্যবসা করতে পারছে। বাইরের দেশ থেকে যখন ব্যবসা করতে আসছে তাদের থেকে ট্যাক্স কম নিল, দেশীয় মানুষের ট্যাক্সের ছাড় করে দিল। এই শুরু হলো ভারতের অর্থকোষে টাকা আসা। শুনলে একটু খারাপ লাগবে, এই যে আমাদের ভারতের যে সোনা ছিল না 1991 সালে, এই সোনাগুলোকে আমরা বন্ধক রেখেছিলাম দেশকে বাঁচানোর জন্য। পরবর্তীকালে দেশের অর্থনীতি যেভাবে মনমোহন সিং ঘুরিয়েছিলেন, ঠিক আছে, এই সমস্ত পদক্ষেপগুলো নিয়ে তারপরে আমরা সেই সোনা তো ছাড়িয়ে আনেই পরবর্তীকালে প্রচুর সোনা কিনি। এছাড়া এই কাজ করা ছাড়া, দেশকে এই অগ্রগতিতে নিয়ে যাওয়া ছাড়া, এই নবরূপায়ণ ছাড়াও তিনি করেছেন আরটিআই অ্যাক্ট 2005-এ। কি এই আরটিআই অ্যাক্ট? ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, তুমি বলছো ম্যাম রেল প্রতি 5 বছরে বিজ্ঞপ্তি বার করছে, আমার অধিকার আছে, আমি রেলকে প্রশ্ন করতে পারি আপনার কত ভ্যাকান্সি রয়েছে আপনি আমাকে জানান। রেল জানাতে বাধ্য। কিসের মাধ্যমে? এই আরটিআই অ্যাক্ট 2005-এর মাধ্যমে। রেলকে তুমি যদি আরটিআই অ্যাক্টের মধ্যে ফেলো বা আরটিআই করো, তাহলে রেল তোমাকে উত্তর দেবে। রেল জানিয়েছিল গ্রুপ ডিতে 1 লাখের উপর শূন্যপদ রয়েছে, তবু তারা কত ভ্যাকান্সি বার করলো? একদম অল্প। ঠিক আছে, প্রতি বছর বার করবে, এটাই আমাদের জন্য অনেক। এরপরে এই আরটিআই অ্যাক্ট দারুণভাবে সফল হলো। এরপরে মনরেগা 2006-এ বার করলো। বিষয়টা কি? এই যে আমরা 100 দিনের কাজ দেখি না, এরকম তিনি বললেন যে সবাইকে কাজ দেবেন, মিনিমাম 100 দিন তো দেবেনই দেবেন। এই কাজে আয়তাভুক্ত মানুষদেরকে নিয়ে এলেন কে? ডক্টর মনমোহন সিং। দারুণভাবে সফল হলো। এরপরে তিনি 2008-এ কি নিয়ে এলেন? সিভিল নিউক্লিয়ার ডিল। ভারতের অবস্থা তো খুব খারাপ ছিল, সবাই ভারতের দিকে তাকিয়ে হাসছিল। এবার আস্তে আস্তে ভারত উঠছিল, 2008-এ গিয়ে নিউক্লিয়ার ডিল করতে শুরু করলো, যাতে অন্য অন্য রাজ্যগুলো আমাদেরকে কবজা করার আগে, আমাদের দিকে চোখ তুলে তাকানোর আগে একটু ভয় করে। এরপরে তিনি 2013-তে ফুড সিকিউরিটি বিল আনলেন। সেটা কি দিদি? সেটা হচ্ছে সবার কাছে যে সমস্ত মানুষেরা রয়েছে দারিদ্র সীমার নিচে, তারা যাতে সঠিক খাদ্য পায়, সঠিক নিউট্রিশন পায়, প্রোটিন পায়, এই বিষয়গুলো দেখার দায়িত্ব নিল ফুড সিকিউরিটি বিল 2013। এই এতগুলো পর ভালো কাজ তিনি করে গেছেন প্রধানমন্ত্রী থাকা পদে, অর্থমন্ত্রী থাকা পদে, এবং ভারতের গতিবিধি বেড়েছে। এখন মানে 2000 বারবার বলছি, 1991-এর পর থেকে যে আর্থিক উন্নতির নবরূপায়ণ ঘটেছে, এখনো অবধি সেটা থামেনি। এখন সবাই আমাদের দিকে দেখছে, সবাই বা করছে সব দিক থেকে, ঠিক আছে? তো এই মানুষটির কাজ তোমার কেমন লেগেছে? তুমিও দেশের জন্য করো, আমরাও দেশের জন্য করব। 1 ইঞ্চি জায়গা ছাড়বো না যদি কোনো জায়গায় সুযোগ পাই দেশের জন্য কাজ করতে। চলো এবার দেখে নি এই যে বড় ব্যক্তি, যে এত সুন্দর একটা ব্যক্তি, খুব কম কথা বলতেন, পার্লামেন্টে যতবার দেখা গেছে খুব কম কথা তিনি বলেছেন, ঠিক আছে, কিন্তু যখন বলেছেন সবাইকে চুপ করিয়ে দিয়েছেন। যাই হোক, এনাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে, পুরস্কারে ভূষিত করা হয়েছে, যেটা ভারতের 2য় সর্বোচ্চ পুরস্কার। কত সালে দেওয়া হয়েছে পরীক্ষায় অবশ্যই দিয়ে দেবে, মনে রাখবে 1987 তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। তোমরা কি চাও ইনি ভারত রত্ন পুরস্কারে সম্মানিত হোক? তাহলে কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট করো, #মনমোহন সিং ভারত রত্ন। দেখো আমাদের সবার যদি আজ আর্জি থাকে তাহলে উনি ভারত রত্ন পুরস্কারে অবশ্যই সম্মানিত হবেন। এছাড়া ভারত ছাড়া বাইরের দেশও তাকে প্রচুর সম্মানে সম্মানিত করেছে। সৌদি আরব থেকে তিনি দেখো পুরস্কার পেয়েছে, আমি সব তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যারা দেখতে চাও পড়তে চাও অবশ্যই পড়ে নিও। জাপান থেকে তাকে পুরস্কার দিয়েছে অর্থনীতির বিষয়ে। এছাড়া যদি বলতে হয় তাহলে একটু অবাক হবে, বারংবার তিনি বিশ্বের নামি দামি, যেন বিশ্বের 20তম শক্তিশালী ব্যক্তি, মানে শিক্ষার দিক থেকে দেখো, এই যে ফোবোস যে পত্রিকা, সে পত্রিকায় বারবার উঠে এসেছে 20তম মোস্ট পাওয়ারফুল পারসন, বিশ্বের 20তম শক্তিশালী ব্যক্তি, বিশ্বের 28তম শক্তিশালী ব্যক্তি 2013, 2012। দেখো পর দেখতে পারবে
তার অবদানের সীমা নেই এবং তার কথা সবার মুখে মুখে। বারাক ওবামার নাম শুনেছো তোমরা প্রত্যেকে। বারাক ওবামা ডক্টর মনমোহন সিংয়ের প্রশংসা করেছেন এবং বারাক ওবামার যে বই রয়েছে সে বইতেও তিনি এই ডক্টর মনমোহন সিংয়ের কথা লিখে গেছেন। তো এই মনমোহন সিংয়ের কথা তোমরা প্রত্যেকে দেখলে জানলে। আমি কি বললাম, ইনি 13তম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। আর তোমরা যদি জানতে চাও যে ভারতের কতজন প্রধানমন্ত্রী ছিলেন, মোট 14 জন ছিলেন। এক একজনের নাম আমি দিয়ে দিয়েছি এখানে, যাদের দেখার দরকার রয়েছে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, কারা কারা রয়েছে আমি একদম লিস্ট দিয়ে দিয়েছি, প্রত্যেকে দেখে নিতে পারো। চলো আজকের ক্লাস এখানেই থাকছে। প্রত্যেককে বলবো হ্যাশট্যাগ ডক্টর মনমোহন সিং দিয়ে ভারতরত্ন লেখো, যাতে ওনাকে ভারতরত্ন পাওয়াতে আমাদের সব দিক থেকে প্রচেষ্টা থাকে। তো আজকের ক্লাস এখানেই থাকছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।